ব্যারাকপুরে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে সরব চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী। জানুয়ারিতে চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণের জামিন মামলা এবং সেদিন সওয়াল করবেন রবীন্দ্র ঘোষ। এনকেটিভি বাংলায় এক্সক্লুসিভ রবীন্দ্র ঘোষ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপ্রিয় সরকার। দেবপ্রিয়, হ্যাঁ দেখো, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রবীন্দ্র ঘোষ, যিনি বাংলাদেশে যে জেলবন্দী হয়ে রয়েছেন চিন্ময় মহাপ্রভু তার আইনজীবী। চিন্ময় বাবু, আপনাকে এনকেটিভি বাংলায় স্বাগত। আপনি তো আমি চিন্ময় নয়, আমি রবীন্দ্র ঘোষ। না, চিন্ময় মহাপ্রভুর আপনি আইনজীবী আপনি। তো সেই জায়গা দাঁড়িয়ে কি বলবেন, কি অভিজ্ঞতা হয়েছে? আমার অভিজ্ঞতা হলো, আমি একজন আইনজীবী। আমার দায়িত্ব হলো টু প্রোটেক্ট দি ইন্টারেস্ট অফ দ্য পিপল অফ দ্য কান্ট্রি অ্যাজ এ হোল। আই এম এ লয়ার অফ দ্য সুপ্রিম কোর্ট। দায়িত্ব হবে মানুষকে সেভ করা, যে ক্ষুণ্ণ যাতে না হয় তার পাশে দাঁড়ানো। কিন্তু আই হ্যাভ বিন প্রিভেন্টেড ফ্রম ডুইং দিস ইন দ্য কোর্ট অলসো। আমার কোর্টের মধ্যেও আমি প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। এটাই আমার দুঃখ, বেদনা, আর কিছু না। কি কি শিকার হতে হয়েছে আপনার? কি কি প্রতিকূলতার শিকার হতে হয়েছে? আমি তো ঢাকায় থাকি, ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী। কিন্তু যখন ওনাকে অ্যারেস্ট করা হলো, ডিবি যখন ওনাকে অ্যারেস্ট করলো, এই ঘটনা ঢাকাতেই আসছে। আমি ঢাকাতে ওই ডিবি অফিসে গিয়েছিলাম রাত্রেবেলা। আমার সঙ্গে ওই দিন দেখা করার কথা ছিল, উনি দেখা করতে দেননি। আমরা অনেক লোক ছিলাম। আমার কথা হলো, আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে আমার দায়িত্ব হবে অধিকার প্রতিষ্ঠা করা মানুষের। সেই ক্ষেত্রে দেখা যায় আমি অধিকার প্রতিষ্ঠা করতে পারলাম না। শেষ পর্যন্ত আমি একজন লয়ার হয়েও আমি নির্যাতনের শিকার হলাম। আমি কিন্তু এটা কন্ডেম করি। তো কি মনে হচ্ছে আগামীতে কি বিচার পর্ব হতে পারে বলে মনে হচ্ছে আপনার? আমরা চেষ্টা করে যাচ্ছি প্রভু যাতে বিচার পায়, ওনার যাতে জামিনটা হয়। আমরা জামিন না হলে আমরা কোর্ট আছে, হাইকোর্ট আছে, হাইকোর্টে যাব। সার্বিকভাবে এই মুহূর্তে কি পরিস্থিতি, কি কি? আমি তো এসছি তো এখানে চিকিৎসা করার জন্য। আমরা এই প্রশ্নগুলো আপনারা আমাকে করবেন সেটার জন্য প্রস্তুতি ছিলাম না। আমি এখানে বিশেষ করে আমি অসুস্থ বিদায়, আমার এই নিয়ে থাকতে হয়। আর এই পাটা আমার একেবারে ভেঙে চলে গেছিল। আমার একটু সুস্থ হয়েছি, হ্যাঁ। এই জন্য আমি এটা আবার চিকিৎসা দেখানোর জন্য আমি ডাক্তারের কাছে এসেছি কলকাতা। এই যে অন্তর্বর্তী সরকার চলছে বাংলাদেশে, মোহাম্মদ ইউনূস বলছেন যে সামনের বছর যে প্রথম দিকে অথবা শেষের দিকে নির্বাচন হতে পারে। সেই বিষয়টা আপনি কি মনে করছেন? আমি নির্বাচন ব্যাপারে জানি না, করতে পারি না। আমি মানবাধিকার করি, আমি মানবাধিকারের কথা বলতে পারি। ওনারা কি করবেন ওনাদের ব্যাপার। আপনার কত হেনস্থার শিকার হতে হয়েছিল? আমাকে হয়েছে। এটা হলো কিছু লয়ার, কিছু দুষ্ট প্রকৃতির লয়ার আছে যেগুলা আইনের বিধান লঙ্ঘন করেছে ইন প্রেজেন্স অফ দি কোর্ট। তার জজ সাহেব সামনে, সেখানে জজ সাহেবকে মোটামুটি ভাবে একটা হেনস্থা করার মতো অবস্থা হয়েছিল ওই দিন। তো আনরুলি লয়ার, আমি বলবো আনরুলি লয়ার, এই আনরুলি লয়ার গুলা এরা দেশের শান্তি চায় না। শান্তি চায় না, ওরা অশান্তি সৃষ্টি করার জন্য এই কাজটা করেছে। আমরা এটাকে কন্ডেম করেছি। তো এই হেনস্থার জন্যই কি আপনার অসুস্থতার মধ্যে হচ্ছে? হেনস্থা করার মধ্যেও কি হচ্ছে বললেন? আমি শারীরিক অসুস্থতা বেশি বেড়ে গেল নাকি আমার? হ্যাঁ, বয়সও তো হয়েছে। বয়স আমার 75, প্রায় 70 প্রায়। কি কি পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল ওই দিন গেছিলেন? আমি 2 দিন কোর্টে গেছি। 2 দিনে আমি পর্যদস্ত হয়েছে, কিন্তু পুলিশ আমাকে সাহায্য করেছে, যথেষ্ট সাহায্য করেছে। ওই দিন তো আমাকে কেন পুলিশ দিয়ে আমাকে ওখানে যেতে হবে? আমি একজন সুপ্রিম কোর্টের লয়ার, আমাকে কেন যেতে হবে পুলিশ নিয়ে? এটাই আমার কথা। আমি পুলিশ নিয়ে কোর্টে যেতে হবে, এটা তো আমি ভাবি নাই কখনো। আমি আজকে প্র্যাকটিস করি মোর দেন 36 ইয়ার্স। আমরা দেশটা স্বাধীন করেছিলাম 71 সালে মুক্তিযুদ্ধে। এটা তো কথা ছিল না। আমি মুক্তিযোদ্ধা, হ্যাঁ, কিন্তু এখনো বাতা পাই না। দুঃখজনক।
তাহলে কি কোথাও কি একটা কূটনৈতিক একটা ভারতের সাথে বাংলাদেশের যে কূটনৈতিক কোনো পরিস্থিতি তৈরি হয়েছে? হতেও পারে, এটা আমি তো আর রাজনীতি করি না। তো আপনি তো আবার বাংলাদেশে যাবেন, যাবো। কিভাবে আবার আবার কি মুভ করছেন? নিশ্চয় করব। কিরকম, কবে আবার মুভ আছে? আমি 2 তারিখ যদি বেঁচে থাকি, আমি জানি না আমি বেঁচে থাকবো কি না, বেঁচে থাকলে কিন্তু আমি মুভ করব আবার। আতঙ্ক রয়েছে খুব? আতঙ্ক থাকতে পারে, আই এম নট অ্যাফ্রেড অফ ইট, কারণ আমি তো খুন করি নাই, আমি তো কোনো চোর না, ডাকাত না, আমার বিরুদ্ধে কোনো মামলা হতে পারে না। আমি হতে পারে যখন লয়ারদের বিরুদ্ধে মামলা হয়, যেহেতু ওনারা ফাইট করতে গিয়েছে বিনা মামলা হয়েছে, বুঝতে পেরেছেন, তারা অ্যাপিয়ার করতে পারে না কোর্টে। আপনি যে হেনস্থার শিকার হলেন, আপনি সংখ্যালঘু আইনজীবী বলে কি আপনাকে এই পরিস্থিতি শিকার হতে হচ্ছে? অন্যদেরও একই অবস্থা হতো হয়তো, হয়তো আমি একটু সংখ্যালঘু শুধু নয়, আমি যেহেতু মানবাধিকার কর্মী, এই জন্য আমাকে অ্যাটাক করেছে। হ্যাঁ, দেখতে পারলে শুনতে পারলে যে চিন্ময় মহাপ্রভু আইনজীবী রবীন্দ্র ঘোষের সাথে আমরা কথা বললাম। তো এই মুহূর্তে কি পরিস্থিতি হয়, আগামী যে 2 তারিখে আবার যে কোর্টে তাকে মুভ করতে হবে? একেবারে দেবপ্রিয় তোমার সাথে এই মুহূর্তে রয়েছেন রবীন্দ্রবাবু, রয়েছেন তোমার সাথে আইনজীবী রবীন্দ্র ঘোষ। যা পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশে, তাতে উনি আবারও যাবেন, আবারও লড়বেন একইভাবে, যেমনটা উনি বলছেন যে তিনি যদি ঠিক থাকেন, সুস্থ থাকেন, তিনি আবারও গিয়ে একইভাবে লড়াই করবেন। সে বিষয়ে কতটা আশাবাদী উনি যে শেষমেশ কি এই বিচার হবে, এই বিচার পাওয়া যাবে, যা পরিস্থিতি এখন বাংলাদেশে তার উপর নির্ভর করে? তো আগামী যে 2 তারিখে যে মুভ করবেন, কি বিচার হওয়ার আশা করছেন? আমরা আশাবাদী। আচ্ছা, দেশ যখন স্বাধীন করেছে, আমি নিজে মুক্তিযোদ্ধা, আমি মনে করি এটা আমাদের কর্তব্য ফাইট করা। সমস্ত বিপদ আপদ আসবেই আমাদের মধ্যে, উই মাস্ট রেসিস্ট দেম লিগালি, এটাই আমাদের মূল কথা। একদম। তিনি কিন্তু 2 তারিখে আবার মুভ করবেন এবং যথেষ্টই আশাবাদী যে বিচারের সুবিচার পাবেন, এমনটা কিন্তু আশাবাদী। যদি একেবারে অনেক ধন্যবাদ দেবপ্রিয় তোমাকে। দেবপ্রিয়র সঙ্গে ছিলেন চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ। রবীন্দ্রবাবুকেও ধন্যবাদ। এই মুহূর্তে আমরা দেখতেই পেলাম ব্যারাকপুরে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে সরব তিনি এবং সরব চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী, এবং তিনি পরিষ্কার যেমনটাই জানালেন যে 2 তারিখ আগামী শুনানি এবং সেদিন তিনি আবারও কোর্টে যাবেন এবং পরিস্থিতি যদি ঠিক থাকে তিনি আবারও লড়বেন এবং সমস্ত রকমভাবে সুবিচার পাওয়ার আশা তিনি এখনো রাখছেন। অনেক ধন্যবাদ দেবপ্রিয় তোমাকে।